আচ্ছা, আমি আই সম্পর্কে বলতেছিলাম। আইটা মূলত কেন লাগে মার্চেন্ডাইজিং এ, আমি এটা আগে প্রয়োজনীয়তার আগে বুঝাচ্ছি। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ আই অর ওয়ার্ক স্টাডি ইন টেক্সটাইল অ্যাপারেল মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং। আমরা কিন্তু মার্চেন্ডাইজার অ্যাপারেল, টেক্সটাইল অ্যাপারেল সেক্টরে, ঠিক আছে, ওয়ার্ডটাকে চেঞ্জ হচ্ছে। শুধু মার্চেন্ডাইজার মানেই যে আপনি গার্মেন্টসের মার্চেন্ডাইজার তা না। মার্চেন্ডাইজার মানে সবাই বুঝে, এটা আসলে বিষয়টা না। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্চেন্ডাইজিং করতে পারেন। তো মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে আপনার আই এবং ওয়ার্ক স্টাডি এই জন্যই লাগবে। আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি একটা শার্ট কেনার প্ল্যান করেন, অফকোর্স ফার্স্ট ইউ উইল ডু প্ল্যান বাই ফাইন্যান্স, রাইট? মাঝে মাঝে আমি কিন্তু আপনাদেরকে কোশ্চেন করবো, আপনার রেসপন্স করতে হবে। আমি যে বলতেছি, আপনি যদি একটা টপ 10 থেকে একটা শার্ট বানাতে যান, অথবা দর্জিবাড়ি থেকে একটা শার্ট কিনতে যান, আপনাকে ফার্স্ট কি চুজ করতে হবে? আপনার ফাইন্যান্সটা, রাইট? বাজেট। সো মার্চেন্ডাইজিং মার্কেটিং এ ফার্স্ট অফ অল আমরা এটাই চিন্তা করি। সো কোনো কিছু একটা কিনতে গেলে আমরা ফার্স্ট চিন্তা করি, যে ধরেন আমি একটা শার্ট বানাতে গেলে আমার ফেব্রিকের ইস্যুটা চলে আসে। তো ফেব্রিকের ইস্যু যখন চলে আসে, ফেব্রিক আপনি চুজ করবেন, কি কোয়ালিটি নেবেন, কত বাজেটের মধ্যে নেবেন, সেটা দেখেন। তো সেক্ষেত্রে আপনি ফেব্রিকটা যেটা চিন্তা করেন, ফেব্রিকের প্রাইস যদি ধরেন 1 ইয়ার্ডের দাম, মানে 1 গজ সমান সমান কত, মেজারমেন্টে কত ইঞ্চি, এটা তো আমরা জানি, রাইট? 1 ইয়ার্ড সমান সমান কত ইঞ্চি? ইয়ার্ড সমান 36 ইঞ্চি। 36। থ্যাংক ইউ। আমি এগুলো এই জন্য জিজ্ঞেস করি, কেউ মাইন্ড করবেন না যে আমাদেরকে এগুলো জিজ্ঞেস করে ছোট করতেছে, জাস্ট রিকল করার জন্য। অনেক সময় আমিও জানি না, প্র্যাকটিক্যালি আমি কাজ করতেছি, আমি অনেকেই জানি না যে কত ইঞ্চি 1 গজ, এরকম হয় অনেক সময়, বা সাবকনসিয়াস মাইন্ডেড হয়ে যায়। সো অফকোর্স আপনারা রেসপন্স করবেন, রেসপন্স করলে আপনাদের এটা রিভাইজ হবে। তো মাইন্ড করবেন না, শেখার জন্য আসছে এখানে, আপনার থেকে আমার শেখার আছে। সো আমি চিন্তা করলাম আমার একটা শার্ট বানাইতে, সে ফর এক্সাম্পল 1.5 ইয়ার্স ফ্যাব্রিক লাগবে, এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমি কি করি, আমার 1 গজ, আমি ওরে জিজ্ঞেস করি তুমি মিটারে বিক্রি করো না গজে বিক্রি করো? যখন সে মিটারে বিক্রি করে, তাহলে আমি চিন্তা করবো যে 1.5 গজের জায়গায় আমার সোয়া 1 গজ হইলেই হয়ে যাবে, বিকজ অফ 1 মিটার সমান সমান কতটুকু, বা 1 ইয়ার সমান সমান কতটুকু আমরা জানি। ইয়ারটা নর্মালি মিটারের চেয়ে কমই হবে, রাইট? আচ্ছা, 1 ইয়ার সমান সমান কত মিটার? একটা তো আছে 0.914 মিটার। 0.914 মিটার, তার মানে মিটারটা ইয়ারের চেয়ে কম, রাইট? বেশি, মানে কোয়ান্টিটির দিক দিয়ে, আবার সংখ্যার দিক দিয়ে কম, রাইট? এখন আপনাকে যদি সে মিটারে দেয়, তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে, তাহলে ফাইন্যান্স কস্টটা আপনাকে আগে ফেব্রিক ইস্যু নিয়ে আসতে হবে। তো কালকে দীপু ভাই যেটা বলতেছিল কনজাম্পশন ক্লাসে, ফেব্রিকটা একটা মার্চেন্ডাইজারের জন্য ভাইটাল ইস্যু, বিকজ অফ 60 to 70% প্রাইস ডিপেন্ড করে অন ফেব্রিক। ওকে, জি, ইয়েস। হ্যাঁ, রেসপন্স করে, নাহলে আমি বুঝবো কিভাবে আপনারা বুঝতেছেন যে। আচ্ছা, তারপরে আসে আমাদের, যদি সেটা জ্যাকেট আইটেম হয় বা অন্য জ্যাকেট আইটেম হলে জিপারের ইস্যুটা আছে, কারণ একটা জ্যাকেটে সেন্টার ফ্রন্ট জিপার থাকে, পকেট জিপার থাকে, আর্ম হোল বা ভেন্টিলেশন জিপার থাকে, চেস্ট জিপার থাকে, ইনার জিপার থাকে, অথবা এটা স্কি জিপার থাকে। তো এই তখন চলে আসে জিপারের পার্টটা, এটার প্রাইসটা সেকেন্ড পজিশনে। তাহলে এইটা জিপার পার্টটা 15 to 20% এখানে চলে যায়। তাহলে আর থাকি হচ্ছে 60% যদি আমার ফেব্রিক প্রাইসে যায়, 20% বা 15% যদি আমার হচ্ছে জিপারে যায়, তাহলে হয়ে যাচ্ছে 75%। আর থাকে 25 এর মধ্যে আদার্স অ্যাক্সেসরিজ, যেটা কস্ট অফ মেটেরিয়ালস, যেটাকে বলে। তো কস্ট অফ মেটেরিয়ালে চলে যায়, সেল ফর এন এক্সাম্পল, ধরেন সেখানে 15% থ্রেড, লেভেল, তারপরে ধরেন আপনার কোনো একটা অ্যাক্সেসরিজ টাইপের কিছু ফিনিশিং আইটেম, পলিকার্টন, সবকিছু মিলে আমার 15% যায়, তাহলে আমার হয়ে গেছে 90%। আর থাকে 10%, এর মধ্যে 5% থাকে ধরেন আমার ফাইন্যান্স, কমার্শিয়াল বা কমার্শিয়াল ফাইন্যান্স রিলেটেড এইসব কিছুতে। আর 5% থাকে, ওই 5% হচ্ছে আপনার সিএম এর উপরে যায়। তাহলে সিএমটা যখন আমি ক্যালকুলেশন করব, যেহেতু আমার কস্টিং করার ক্ষেত্রে সিএমটা একটা ভাইটাল জিনিস। সিএম মিনস হচ্ছে আমার এখানে সিএম এর এলাবোরেশন হলো কস্ট অফ মেকিং বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। ওকে, সো আমি একটা অ্যাপারেল বা গার্মেন্টস যে তৈরি করব, সেটার মেকিং কস্টটা কত,
শুধু মেকিং কস্ট। এখানে সিএম বলতে এটার ভিতরে ইনক্লুডেড হচ্ছে আপনার কাটিং থেকে কাট টু প্যাক। এখন কাট টু প্যাকটা কি? কাট টু প্যাকটা হলো কাটিং এর কস্টটা কি, কাটিং এর পরে ইনপুট দেওয়ার পরে সুইং এ যে মেয়েরা কাজ করতেছে বা অপারেটররা কাজ করতেছে, হেল্পার অ্যারেঞ্জমেন্টে কাজ করতেছে, তাদের কস্টিংটা, ফিনিশিং করে লেভেলিং করে ফিনিশিং এর পার্টগুলো শেষ করে পলিকার্টুনিং করতেছে সেটার কস্ট এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে কাট টু প্যাক, সেটাকে বলে সিএম। এর মধ্যে আরেকটা পার্ট আছে সিএমটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো? কস্ট মেক এন্ড ট্রিমস। আচ্ছা, এবার আসেন, অনেক বায়ার যেটা করে কস্ট মেক ট্রিমস মিন্স হচ্ছে এখানে আপনি জাস্ট মেকিং কস্টটা থাকবে আর ট্রিমস কস্টটা আপনার নিজে বহন করতে হবে। আর সিএমটা হচ্ছে কস্ট থেকে কস্ট অফ মেকিং কাট টু প্যাক টোটালটা আপনাকে বহন করতে হবে। আপনি এই প্রাইসটা ওইটার মধ্যে ইনক্লুড করে দিবেন। হ্যাঁ, আর এখানে সিএমটি তে যেটা এটা, আর এফওবি আর একটা টার্মস আসতেছে এফওবি, ফ্রি অন বোর্ড। এটা মানে কি বুঝেন আমাকে একটু বলবেন? ভাই এফওবি টা মানে হচ্ছে মানে বায়ারের সাথে বাইং হাউসে অর্ডার নেওয়ার সময় বলা হয় যে আসলে আমি অর্ডারটা কিভাবে নিচ্ছি, এটা একটা টার্ম এফওবি, ফ্রি অন বোর্ড যদি নেই। I know this is the term. This is the actual Incoterm, right? ইম্পর্টেন্ট। Incoterm. So- This all term are Incoterm, but FOB is also Incoterm. তো আমি Incotermটা জানতে চাই, প্র্যাকটিক্যালি কে কি বুঝেন সেটা জানতে চাই। আচ্ছা, যে আমি আমার যে মানে আমি যে অ্যাপারেলটা গার্মেন্টসটা বানাবো যেগুলা, সেটা আমার মানে লায়াবিলিটি থাকবে আমার ফ্যাক্টরি থেকে একদম বোর্ড পর্যন্ত উঠাই দেয়া, মানে এই পুরো লায়াবিলিটি আমার। Yeah, good. Thank তারপর you. তারা পোর্ট থেকে তারা নিয়ে যাবে তাদের ETD. আচ্ছা, ETDর কথা সবাই জানেন। ETD means what? Do you know? না জানলে বলবেন, সমস্যা নেই। ওকে, ইটিডি আর এক্স ওয়ার্কের মধ্যে ডিফারেন্স আছে। এখানে ফ্রি অন বোর্ড বলতে নয়ন যেটা বলছে, আই অ্যাপ্রিসিয়েট ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ, যে আপনি কোনো একটা গুডস তৈরি করলেন বা কোনো একটা গার্মেন্টস তৈরি করলেন, তৈরি করার পরে সেই পোশাকটা আপনি ফ্যাক্টরি থেকে বের করা পর্যন্তই আপনার দায়িত্ব শেষ না। আচ্ছা, সেটা দায়িত্ব ফ্যাক্টরি থেকে বের করে দিয়ে বোর্ড শিপে ওঠা পর্যন্ত আপনার দায়িত্ব, অর্থাৎ এই শিপের যে এরিয়াটা আছে, যেমন চিটাগাং পোর্ট পর্যন্ত আপনার দায়িত্ব, আপনাকে অফকোর্স চিটাগাং পোর্ট পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এখন চিটাগাং পোর্ট থেকে তার ফরওয়ার্ডার থাকবে বা তার যে ফরওয়ার্ডার এঙ্গেজ করে দেওয়া হবে, সেই ফরওয়ার্ডার বাকি কাজগুলো করে বায়ারের সে ভেসেলে উঠাবে, ভেসেল বুকিং নিয়ে, এটা আপনার দায়িত্ব। এটা করে দেন হচ্ছে সে তার গুডসটা শিপে করে নিয়ে যাবে তার ডেস্টিনেশনে। এটা হলো এফওবি। হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, ভাই জি, বুঝছি। জি। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, মানে একটার সাথে রিলেটেড বিলে আমি বলতেছি। আপনি বললেন না যে আই পড়াইতে এসে আবার এফওবি তে চলে গেছে, সিএমটি সিএম এ চলে গেছে, এটা রিলেটেড। দ্যাটস আমি বলে জি ফেললাম। ভাই, জি। ইটিডি হলো এক্সপেক্টেড টাইম অফ ডেলিভারি, অর্থাৎ আপনি কোন ডেটে পোর্টে, এই এফওবি ট্রান্সফার একটা পার্ট হলো ইটিডি, আপনি কোন ডেটে পৌঁছে দিবেন, আপনার কমিটমেন্ট ডেট। লাইক ধরেন আপনার একটা অর্ডার হইলো, অর্ডারের এক্স ওয়ার্ক হলো 9th ডিসেম্বর, বাট আপনার ইটিডি হলো 15 ডিসেম্বর। তার মানে কি, আপনি এক্স ওয়ার্ক করবেন, আপনি সব কাজ কমপ্লিট করে ফাইনাল ইন্সপেকশন করে 9 তারিখে গুডসটা বের করে দিবেন। 9 তারিখে ফ্যাক্টরি গেট থেকে বের করে দিয়ে আপনি আপনার যেই ইয়ে থাকবে, আপনার যে হচ্ছে এটাকে কি বলে, আপনার যে ভেসেল, সরি, আপনার যে আপনার ইয়েতে দিয়ে দিবেন, আপনার কন্টেইনারে দিয়ে দিবেন, রাইট? ট্রাকে কন্টেইনারে দিয়ে দেওয়ার পরে কন্টেইনার এটা পৌঁছায় নিয়ে যেতে হবে 13-14 তারিখের মধ্যে পোর্টে, এবং পোর্টের ফরওয়ার্ড এটা এনশিওর করবে তার বায়ারকে, যে দেখো ঠিক আছে আমি সব গুডস ইন্সপেকশন শেষে আমার পোর্টে এই ইনস্টিটিউট আইসা পৌঁছে। এটা হচ্ছে ইটিডি। কথা বুঝাইতে পারছি ভাই? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে মনে হয় আমি আপনাদেরকে কিছু শিখাতে পারবো, বুঝলাম যেটা, হোয়াটএভার। তো এখন সিএমটার ব্যাপারটা হলো এরকম, সিএমটা আপনার 5 to 10% থাকবে সিএম এ। এই সিএম এর 5 to 10% অফ কোর্স ইউ শুড ইনক্লুড উইথ দ্য প্রাইস, দ্যাটস হোয়াই ইউ শুড নো দ্য আই। পাইছি তোমার ওই পাইছি। তাহলে
প্লিজ একটু মিউট করেন সবাই। তাহলে কি সব বুঝতে পেরেছেন আপনারা যে কেন আমাদের আইটা দরকার, ওয়ার্ক স্টাডিটা দরকার, ভাই জানা আপনি দরকার এই যে সবাইকে মিউট মার্চেন্ট। করতে পারবেন, পার্টিসিপেন্ট অপশনে গিয়ে আপনি মিউট করে দেন একটু সবাইকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে আই বা ওয়ার্ক স্টাডিটা হোয়াই ইটস ভেরি মাচ নেসেসিটি অর নেসেসারি ইন টেক্সটাইল অ্যাপারেল মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং? এটা গুরুত্বটা কতটুকু? ভাই বিকজ ভাই আপনি যখন মার্চেন্ট হিসেবে কাজ করবেন, আপনার সময় নাই যে একটা স্টাইলের এগেইনস্টে এটার প্রত্যেক প্রসেস বাই প্রসেস ব্রেকডাউন করে 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 এটার অ্যাসেম্বলি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু যেটাকে বলে বা স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট যেটা বলে, এটা বসায়া এটার সাথে হিসাব করে কিভাবে সিএমটা বের করতে হবে, ওই সময় আপনার নাই। বিকজ আপনার সময় হচ্ছে, আপনার তো প্যারা যে ট্যাগ প্যাক চলে আসছে 10টা স্টাইল কোয়ারি চলে আসছে, 10টার মধ্যে আপনার 7টা স্যাম্পল করতে চাইছে ভাইয়ার, 7টার মধ্যে আপনার 5টা দিতেই হবে, 2টা হয়তো আপনি নেগলেক্ট করতে পারবেন। ওই 5টা নিয়ে আপনার কাজ করতে করতে মানে একদম দফা রফা সারা। তা আপনার কখন সময় আছে যে এই স্টাইলটা ধরবো, স্টাইলটা ধরে পার্ট বাই পার্ট, এই যে কলার জয়েনে কত টাইম লাগতেছে, স্ট্যান্ডার্ড মিনিট, হ্যাঁ, এই আর্ম হলে কত লাগতেছে, জিপার জয়েনে কত লাগতেছে, অথবা ওয়েস্টবেল জয়েনে কত লাগতেছে, হোয়াট এভার দ্যাট, এটা আপনার সময় কিন্তু থাকবে না বা নাই, বিকজ ইউ আর সো মাচ বিজি, আপনার অনেক কাজ। এজ এ মার্চেন্ট আপনাকে একদম ট্র্যাক স্টাডি করা থেকে শুরু করে স্যাম্পল বুকিং, স্যাম্পল প্রসিড ডেভেলপমেন্টের জন্য, কালকে যেটা বললেন আপনারা স্যাম্পল 7 ধরনের হয়ে থাকে, তো এই যে 7 ধরনের ফার্স্ট স্টেপটা করতেই তো আপনার শরীরের রক্ত মনে করেন পানি হয়ে যেতেছে। আমি ফার্স্টেই বলেছি ইটস আ চ্যালেঞ্জিং জব বাট ইটস রিওয়ার্ডিং। যখন আপনি ডেভেলপমেন্ট স্যাম্পল কমপ্লিট করে ফেলে আপনি যখন এটা বায়ারকে ডিসপোজ করবেন, পাঠাবেন, ডিসপ্যাচ করবেন, অথবা তাকে যদি আপনি ডেলিভারি করবেন, তখন হচ্ছে আপনার কাছে এটা এনজয়েবল হবে। বিকজ আপনি কি করতেছেন, অনেক চ্যালেঞ্জিং কাজ করতেছেন, আপনি একটা স্টাইল নিয়ে কাজ করতেছেন, স্টাইলের মধ্যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি হচ্ছে স্টাডি করে দেন হচ্ছে ওই আইটেম গুলো, হ্যাঁ, ফ্যাব্রিক থেকে শুরু করে একদম একটা হ্যাংটেক পর্যন্ত সবকিছু অ্যারেঞ্জ করে, সুতা থেকে শুরু করে শেড মিলিয়ে আপনি ডেভেলপমেন্ট করে তারপর পাঠাচ্ছেন। আপনার কিন্তু অনেক প্যারা, আপনার সময় নাই যে আইয়ের সাথে বসে গিয়ে এটা কত সেম হয়েছে দাও, এই করো সেই করো, তাহলে মেল দিবেন, ভাই তুমি আমার এই স্যামটা দাও। আপনারা যারা মার্চেন্ডাইজিং এ আছেন বিষয়টা তো এরকমই, রাইট? মিল পাচ্ছেন কিছু? Right. ইয়েস, দ্যাটস হোয়াই আই এন্ড ওয়ার্ক স্টাডি সম্পর্কে আপনাকে একটা কনসেপ্ট জানতে হবে। কারণ আপনার ঘুম ভাঙা এটা বুঝ দিয়ে দিল আর আপনি বুঝটা মাইনে নিয়ে চলে আসলেন, তাহলে কি হলো, আপনার বোকা বানায় ফেললো। কারণ একটা মার্চেন্টকে অফকোর্স কি জানতে হয়, একটা ফাইবার থেকে শুরু করে শিপমেন্টের যে ফাইনাল আপনার একদম ফাইনালি আপনার একটা যে সিলিকা জেল লাগবে, সিলিকা জেলের সাথে একটা যে পলি লাগবে, পলির কতটুকু মেজারমেন্টে আপনাকে ওইটার ওপেনিং লাগবে, সেগুলো সবকিছু আপনার মেনটেন করতে হয়। একটা ট্যাগ পিন বা লক পিন বলেন, এইটা যে লাগবে, এই যে কাজগুলো আপনাকে করতে হয়। তাহলে কি আপনার এগুলো যেমন জানা দরকার আছে একজন চতুর বা একজন ক্লেভার অথবা একজন স্মার্ট মার্চেন্টের জন্য, ডেফিনেটলি আপনার সিএমটাও দরকার আছে। বিকজ আপনার কস্টিং এর জন্য 10 to 15% অথবা 5 to 10% এই সিএম এর উপরে চলে যায়। তখন আপনি তাকে ধরতে পারবেন যে ভাই তুমি কি গাঁজা খেয়ে আমাকে এটা দিয়েছো নাকি না তুমি আমাকে বুঝে শুনে দিয়েছো। আপনি যদি নাই জানেন তাহলে তাকে ধরবেন কিভাবে, তাকে ক্যালকুলেশন যদি নাই জানেন তাহলে তাকে কিভাবে ধরবেন? কারণ আপনি দেখতেছেন যে আমার সব বায়ারের সবকিছু নমিনেটেড। বর্তমান সময়ে ম্যাক্সিমাম বায়ারের যেটা হয়, ওরা হচ্ছে নমিনেটেড সাপ্লায়ার থাকে, ফ্যাব্রিক থেকে শুরু করে একদম ওদের ফিনিশিং গুডস পর্যন্ত, ফিনিশিং অ্যাক্সেসরিজ পর্যন্ত। বাট আপনার এক জায়গায় খেলার জায়গা আছে, সে যে কোথায় খেলবেন, ইউ উইল প্লে ইন সিএম। যখন আপনি জায়গায় খেলতে যাবেন ডেফিনেটলি আপনাকে এটা বুঝতে হবে। ফ্যাক্টরির লোকজন আপনাকে অ্যাসেম্বলি দিয়ে দিল বা ফ্যাক্টরি আই আপনাকে অ্যাসেম্বলি দিয়ে দিল একটা গার্মেন্টস এর বেসিক ধরেন একটা বেসিক প্যান্টের অ্যাসেম্বলি হয় 15 থেকে 17 মিনিট, স্ট্যান্ডার্ড মিনিট যেটা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু অ্যাসেম্বলি ফুলি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা হয় 15 থেকে 17 মিনিট। বাট সে আপনাকে ভুংবাং করে 18 থেকে 20 মিনিট ধরাই দিল, তাহলে এই যে 3 মিনিটের গ্যাপ, এই 3 মিনিটের গ্যাপের কারণে আপনি ফাইনালি অর্ডার পাচ্ছেন না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যে অর্ডারটা পাচ্ছেন না, অর্ডারটা আপনি লস করতেছেন, তাহলে আপনি এজ এ মার্চেন্ট আপনার পারফরমেন্স তো জিরো।
তাহলে এজ এ মার্চেন্ট আপনার কেপিআই, আপনার পারফরমেন্স, আপনার যে কাজ করার ক্ষমতা সেটা জিরো, কারণ আপনি অর্ডার পাচ্ছেন না। একজন মার্চেন্ট হিসেবে আপনার সবকিছুর মূল্য হচ্ছে আপনাকে অর্ডার প্লেস করতে হবে, অর্ডার প্লেস করে সেটা অন টাইমে ডেলিভারি করতে হবে উইথ গুড কোয়ালিটি, রাইট? জি ভাই। জি ভাই, জি। ইয়েস। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আই জানতে হবে না? ইউ মাস্ট নো দ্য আই। ইটস আ ভাইটাল পয়েন্ট, বিকজ আমি যেটা বললাম সেটা হলো, অফকোর্স ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য আই, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ওয়ার্ক স্টাডি, বিকজ এটার মধ্যে আপনার অনেক কেরামতি আছে অর্ডারের ক্ষেত্রে। আর এজ এ মার্চেন্ট আপনাকে সবকিছু সম্পর্কে নখদর্পণ থাকতে হবে, এটা ফাইবার থেকে শুরু করে একদম ফিনিশিং এর যে লক পিনটা আপনি কিনবেন, যে সিলিকা জেলটা আপনি কিনবেন, যে হ্যাঙ্গার লুপটা আপনি কিনবেন, সিলিকন ট্যাপ, সেটাও আপনাকে জানতে হবে। তো আপনাকে এটা জানতে হবে, দ্যাটস ওয়াই আপনাকে আই জানতে হবে। এখন আমি আসি আমার মূল কথায়, আইটা কি। দেখেন, আই ডেফিনেশনটা আগে জানবেন, আর সামনের সপ্তাহে আপনাদের পড়া হচ্ছে আই কাকে বলে সেটা শিখে আসা, আই ডেফিনেশনটা ভালো করে শিখে আসা। কারণ আইআইপি ব্যাকগ্রাউন্ডে অনেক স্টুডেন্ট আছে যারা আইআইপি পড়ে, কিন্তু আইআইপি কোথায় কাজে লাগবে, ওয়ার্ক স্টাডি কোথায় কাজে লাগবে, বা টেক্সটাইল সেক্টরের সাথে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, জি ভাই, শোনা যাচ্ছে? কন্টিনিউ করুন। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মাঝে মধ্যে একটু রেসপন্স করে, না করলে আমি তো বুঝবো যে আমি মনে হয় একাই কথা বলে যাচ্ছি বোবার মতো, আর কেউ আমার সাথে নাই। একজন রেসপন্স করে, হোয়াটএভার। আমি এখন মূল পর্বে আসি। আইটা কেন দরকার সেটা আমরা জেনে ফেলছি, রাইট? তাহলে আই প্রয়োজনীয়তা কত পার্সেন্ট আমাদের মোটামুটি অর্ডার পাওয়ার ক্ষেত্রে, বা যে মার্চেন্ট হিসেবে, স্মার্ট মার্চেন্ট হিসেবে? 50% বলা যায়। ইয়েস, 50%। 50% না, আমি 50% বলবো না, আমি বলবো 20 to 30%। এটা ভাইটাল একটা ইস্যু, ঠিক আছে? গেল আমাদের নেসেসিটি হলো, নেসেসিটি আমি গুছিয়ে ইংলিশে লিখে দিব, অথবা আপনারা যে বলছি বাংলায় আপনাদেরকে, অফকোর্স ইউ ক্যান রাইট ইন ইংলিশ, বিকজ আই নো ইউ অল আর ভেরি স্মার্ট and you are now almost engineer, all of her, and maximum are, I mean, এখন মার্চেন্টাইজার হয়ে যাচ্ছেন, বা অনেকে মার্চেন্ট হয়ে গেছেন, অনেকে ড্রিম মার্চেন্ট হওয়ার। So you have to know, otherwise you can't survive in this fourth industrial revolution time. Okay, so now I will write about the industrial engineering or industrial production engineering. Industrial engineering or industrial production engineering, this is, আমি আগে এটা বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এন্ড ট্রাই টু ইনক্রিজ প্রোডাকশন বাই অ্যাপ্লাইং টেকনোলজিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং মেথড। বোর্ড লিখে দিচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন engineering deals with production engineering and try to increase production by applying technological and engineering method. মাঝখানে একটু বলি, আপনারা কি আমার ক্লাস এনজয় করতেছেন নাকি না বোরিং ফিল করছেন? না ভাই, এনজয়েবল। ভালো লাগতেছে। ওকে, এটা আমাকে মানে খুশি করার জন্য না, প্র্যাকটিক্যালি বলবেন, বিকজ মেবি আই উইল বি রং অর আই উইল সামথিং উইল বি মিস্টেক, দ্যাট টাইম আই উইল বি কারেক্ট অর আই উইল মেক কারেক্ট মি, আন্ডারস্ট্যান্ড? And আমি চেষ্টা করব আমাদের ম্যাক্সিমাম ক্লাসে we will conduct our class by English, because in VH3 we have completed already maximum course in English version. That's why we should respect this language as a merchant. When you have dreamed to being a smart merchant, definitely you have to understand the English very properly, and you should speak in English very nicely, smartly.
ইভেন আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, প্রফেশনাল কোর্সের মধ্যে আমি 2011 আমি হচ্ছে আপনার ইয়ে করেছিলাম, আইএলটিএস করেছিলাম, যদি উইদাউট প্রিপারেশন আমার মোটামুটি ভাবে 5.5-এর উপরে 5.5 আসছিল আর কি। তো জার্মানিতে যাওয়ার একটা ট্রাই ছিল, বাট পরে আর হয় না দেখে প্রিপারেশন ছিল না। দেন অ্যাগেইন আই উইল ট্রাই ইন 2022 আইএলটিএসটা আবার করবো, বিকজ আমার স্কোরটা দেখবো এবং আমার স্কিলটা কি অবস্থা আছে সেটা দেখবো। সো অ্যাজ এ মার্চেন্ট, অফকোর্স ইউ শুড ডিল with buyer. Definitely you have to understand in this English, and you have to speak English very nicely with correct sentences, and you have to write, or you should know about the grammatical point, especially preposition and sentence making, how you will write the mail to buyer, এবং সেটা কিভাবে অ্যাপ্রোচ করবে, কারণ buyer is king, customer is end of the day king, এটা সবাইকে মনে রাখতে হবে। বিকজ ইউ আর দ্য মার্চেন্ট। মার্চেন্ট কি? মার্চেন্ট আসলে কিছুই না। আমি যদি খাস বাংলায় বলি, আপনি মার্চেন্ট হলো একজন দালাল, বোকার। আর যদি আমি সুন্দর ভাষায় বলি, মার্চেন্ট হচ্ছে একজন বণিক। আপনারা সবাই এই বইটা পড়বেন, হ্যাঁ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়রের। নীল খেতে পাবেন, লিখে নিতে পারেন, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই বইটা অবশ্যই আপনারা কিনবেন বা পড়বেন, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম, যাতে ক্লাসটা বোরিং না হয়, এই জন্য মাঝে মধ্যে একটু রেসপন্স করবেন অথবা আমাকে একটু বলবেন, আমি মাঝখানে আবার ক্লাস বিরতি দিব। আমি যদিও 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস দিব সর্বোচ্চ, 2 ঘন্টা বোরিং ক্লাস, এটা বিএসসির ক্লাস না বা এমবিএ এর ক্লাস না যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস দিব আমরা। তো এখানে আমি লিখছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা আই অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। এটা মূলত কন্ডাক্ট করে কিসের সাথে? প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে। এটা হোয়াট এভার দ্যাট item is garments or apparel or any fashion, or that can be electronic item, that can be electrical item, that can be others thing, nothing problem. তো এইটা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কে ডিল করে and try to increase production. প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কেন? যাতে করে প্রোডাকশনটাকে ইনক্রিজ করা যায়, বাড়ানো যায়, প্রোডাক্টিভিটি বাড়ানো যায় বাই অ্যাপ্লাইং। কি অ্যাপ্লাইয়ের মাধ্যমে? টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং মেথড। টেকনোলজি ব্যবহার হবে এবং সেখানে ইঞ্জিনিয়ারিং যে মেথড আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি অফকোর্স এই আইটা কি করবেন? অ্যাপ্লাই করবেন। তো আই এবং আইপি এর মধ্যে একটা বেসিক ধারণা আছে। নর্মালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংটা দুই রকম। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা মূলত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের অনেক সময় প্রোডাক্টিভিটি নাও হইতে পারে, বাট আইপিটা অফকোর্স প্রোডাকশনের সাথে রিলেটেড। এটা হচ্ছে বেসিক একটা ডিফারেন্স, হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে ডেফিনেশন যে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা হলো মূলত আই, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হলো প্রোডাকশন রিলেটেড। এটা হচ্ছে একদম ফিক্সড। বাট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা বোথ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আইপিও হতে পারে আবার আইও হতে পারে, এটা অনেকে ভুল করে। তো এই আই বা আইপি দুইটাই প্রোডাকশন রিলেটেড, বাট আইপি এটা ফিক্সড প্রোডাকশন রিলেটেড, আইটা প্রোডাকশন রিলেটেড না হয়ে এটা অন্য কিছু হইতে পারে। যেমন আপনি যে কোনো এক জায়গায় ইমপ্রুভমেন্টের কাজ করবেন, লাইক ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ গিয়ে আপনি ইমপ্রুভমেন্টের কাজ করবেন, সেখানে কি আইপি হবে? হবে না, সেখানে আই হবে। কেন আই হবে? সেখানে আপনি মেথড নিয়ে কাজ করবেন, সেখানে আপনি কিভাবে একটা প্রবলেম হলে প্রবলেম সলভ করা যায় ইঞ্জিনিয়ারিং টুলস ইউজ করে সেটা চিন্তা করে সেখানে একটা ইমপ্রুভমেন্টের কাজ করবেন। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্ট। আর আইপিটা মূলত কি করে বা আইটা মূলত কি করে? ট্রাই টু ইনক্রিজ প্রোডাকশন। এখন আপনি একজন মার্চেন্ট হিসেবে প্ল্যান করে, একজন প্ল্যানার প্ল্যান করে, আপনি একজন প্ল্যানার, আপনি প্ল্যান করলেন আমি যদি 50,000 এর একটা অর্ডার নেই, এটা ডেলিভারি যদি হয় 30 ডেজ, তাহলে পার ডে কত পিস করে লাগবে? আপনি এটা ক্যালকুলেট করবেন। এখন এটা ক্যালকুলেট করবেন না আপনি লাইন কটা লাগবে, বিকজ ওইটা দায়িত্ব হচ্ছে ফ্যাক্টরি প্ল্যানারের। আপনি 50,000 কোয়ান্টিটি অর্ডার নিলেন, এখন আপনার সময় আছে ওয়ার্কিং ডে ধরেন 26 ডেজ, তাহলে 50,000কে আমি যদি 26 দিয়ে ভাগ করি, 50,000 ডিভাইডেড বাই 26 ওয়ার্কিং ডে, তাহলে আপনার পার ডে 1923 পিস করে লাগবে। এখন 1923 পিস ফ্যাক্টরির প্ল্যানার কয় লাইন দিয়ে করাবে এটা তার ব্যাপার, এটা আপনার হেডেক না, রাইট? এটা প্রোডাকশনের লোকজনের হেডেক। আবার আপনার হেডেকও আছে, যেমন ধরেন আপনার 1923 পিস পার ডে লাগবে। এখন আপনি দেখলেন যে একটা লাইনে
ধরেন সে ফর এক্সাম্পল 1200 পিস করলো, আরেকটা লাইন থেকে আসতেছে 1000 পিস, তাহলে এখানে 1200 আর 1000 হচ্ছে 2200 পিস, আপনার লাগবে 1923 পিস। তাহলে এই ব্যালেন্সিংটা কি করবে? এই ব্যালেন্সিংটা আই করবে। আই কি করবে? আই 1200-র জায়গায় কিভাবে 1300 আনা যায় আর 1000-এর জায়গায় কিভাবে এটাকে 1200 নেওয়া যায় সেটা ট্রাই করবে। কেন ট্রাই করবে? কারণ 1200 1200 2400 করতে বলে তার লাভ আগে আগে প্রোডাকশন শেষ হবে, এবং এই ক্যালকুলেশনটা যদি আপনি না জানেন তাহলে এজ এ মার্চেন্ট আপনি কখনোই প্রোডাকশনের প্ল্যানারকে ধরতে পারবেন না। দ্যাটস হোয়াই আপনাকে জানতে হবে, কি জানতে হবে? আপনাকে অফকোর্স প্রোডাকশন সম্পর্কে জানতে হবে, প্রোডাকশন কিভাবে বাড়ানো যায়, কারণ আপনার দিন শেষে হেডেক হাউ আই উইল শিপমেন্ট দিস গুডস অন টাইম, বাইরেকে জবাবদিহি কার করতে হবে? মার্চেন্টকে। মার্চেন্টকে করতে হবে। এটা তো ভাই ফ্যাক্টরি প্ল্যানারে করতে হবে না। বাইরে কি ফ্যাক্টরি প্ল্যানারে চিনে? বাইরে অবশ্যই না। বাইরে কি ফ্যাক্টরির সিও কে চিনে? ফ্যাক্টরির প্রোডাকশন জিএম কে চিনে? না, বাইরে কাকে চিনে? মার্চেন্ট কে চিনি। মার্চেন্ট। বাইরে আপনারা যারা মার্চেন্ট হবেন ভবিষ্যতে, বাইরের দাতানি খাইতে খবর আছে, এটা ওই যে আপনার বসের চাইতেও ডেঞ্জারাস। ঠিক আছে? আপনার মালিক যদি মনে করেন যে অনন্ত জলিল মার্কা হয়, আপনি ওদের মানে আসার মারবো, মাথায় তুলে আসার মারবো। এটা তুই মার্চেন্টাইজার না ঘোড়ার ডিম, আমার অর্ডার ক্যান্সেল কেন হয়েছে, আমার অর্ডার শিপমেন্ট হয় নাই কেন? আমি ফার্স্টেই বলছি ইটস এ চ্যালেঞ্জিং জব বাট ইটস রিওয়ার্ডিং। অনন্ত জলিলের মতো কোনো মালিক যদি পড়ে, আপনার কপালে শনি আছে, ঠিক কি না ভাই? তাহলে একজন মার্চেন্টকে ডেফিনেটলি প্রোডাকশন কিভাবে বাড়বে সেটাও জানতে হবে। সেই টেকনিকটা যদি সে না জানে সে সাজেশন দিতে পারবে না, কারণ মার্চেন্ট হচ্ছে অল ইন অল। একটা প্রোডাক্ট অর্ডার নেওয়া থেকে শুরু করে, হ্যাঁ, একটা বাচ্চার বাপ হইলে যেরকম বাপে জানে যে বাচ্চাটা কিভাবে জন্মগ্রহণ করছে, তার দায়িত্ব তার চাইতে মা বেশি জানে, তো আপনি হচ্ছেন ওই প্রোডাক্টের মা বাবা। আপনি একটা অর্ডার আনতেছেন, ফ্যাক্টরি প্রোডাকশন জিএম, অপারেশন জিএম অথবা সিও অথবা সিও অথবা ফ্যাক্টরি প্ল্যানার জিএম, প্ল্যানিং জিএম কখনোই অর্ডার আনতেছে না। সো আপনি যেহেতু কষ্ট করে অর্ডারটা ডেভেলপমেন্ট থেকে শুরু সব, আপনি 50টা স্টাইল ডেভেলপ করে 5টা স্টাইল অর্ডার পেয়েছেন, তাহলে আপনি 50টা স্টাইলের পিছনে যে এফোর্টটা দিচ্ছেন সেটার গুরুত্ব যা, সেটা কি একটা প্ল্যানার বুঝবে? আপনি যতটুকু বুঝবেন সেটা কি প্ল্যানার বুঝবে? না, ডেফিনেটলি বুঝবে না। সো দ্যাটস ওয়াই আপনাকে জানতে হবে প্ল্যানিং, আপনাকে জানতে হবে প্রোডাকশন, হাউ টু ইনক্রিজ দ্য প্রোডাকশন, হাউ টু অ্যাপ্লাই দ্য টেকনোলজি, হাউ টু বেসিক কনসেপ্ট থাকতে হবে এজ এ মার্চেন্ট। ওকে, দ্যাটস ওয়াই আমরা এই আইটা আইপিটা শিখি। তো আগামী ক্লাসে আইপি এর ডেফিনেশন আপনাদের পড়া থাকবে। এখন আমি যদি বলি আসলে এটা সম্পর্কে একটু বেসিক ধারণা দরকার যে এটা কোথা থেকে আসলো। ওয়ার্ক স্টাডিটা বা আইটা, ওয়ার্ক স্টাডিটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি, এটা পরে যাই, ইন্ট্রোডাকশনটা একটু পরে দিচ্ছি। এটা চলে যাবে এইখানে, এটা চলে আসবে উপরে। আচ্ছা, এবার আসি ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি কি? হোয়াট ইজ ওয়ার্ক স্টাডি? আচ্ছা, ওয়ার্ক স্টাডি হলো মূলত আইআইপি এর পরের ধাপ, অর্থাৎ আপনি কোন আইর অনেকগুলো পার্টের মধ্যে একটা পার্ট, লাইক ধরেন ওয়ার্ক স্টাডি, মেথড স্টাডি, মোশন স্টাডি, এগুলো এক একটা স্টাডি। এখন আপনি স্টপাস ধরে টাইম নিয়ে কাজ করতেছেন, টাইম স্টাডি। একটা প্রসেস করতে ধরেন আর্মহোল জয়েন করতে বা স্লিপ জয়েন করতে আপনার সময় লাগতেছে মাত্র 30 সেকেন্ড। সেক্ষেত্রে যদি আই ওখানে সময় দেয় যে আপনার সাথে ডাউট হয়েছে যে আপনি যে এসএমবি বা স্যাম দিয়েছেন, মিস্টার এক্স আপনি যেটা দিয়েছেন বা মিস্টার অমুক আপনি যেটা দিয়েছেন সেটা আমার ডাউট আছে, ক্যান ইউ শেয়ার দ্য অপারেশন বুলেটিন অফ দ্যাট স্টাইল? তখন দেখবেন খটকা খেয়ে যাব। তখন তো আপনাকে, আপনি যদি এইটা ধারণা থাকে, আপনি যদি যেটা ফ্রেন্ড থাকে আইতে ম্যানেজার ট্যানেজার, তখন আপনারা ফটাফট করে ফোন দিলেন যে এই ভাই দোস্ত বলতো যে এই কলার জয়েনের একটা বেসিক শার্টের কলার জয়েনের কত টাইম লাগে, মানে এসএমবি কত বা স্যাম কত। হ্যাঁ, নর্মালি কলার জয়েনে ধরেন 36 সেকেন্ড সময় লাগে স্ট্যান্ডার্ড টাইম একটা স্কিল অপারেটর, হ্যাঁ, মানে 0.60 মিনিটে যদি ধরি। কিন্তু সে বুলেটিন শেয়ার করছে, শেয়ার করার পর আপনি দেখলেন যে আচ্ছা কলার জয়েনে ও টাইম দিয়েছে 0.80, তখন তাকে আপনি শ্বাস করে ধরবেন, ভাই এটা কি ধরনের কলার, কি স্ট্যাক আছে?
বা কি আছে না আছে, এই যে টেকনিক গুলো, এই যে ভিতরের কথাগুলো যদি আপনি জানেন, ইউ ক্যান ডিবেট অর ইউ ক্যান আর্গু উইথ হিম। এটা আপনার কাজ। বিকজ আমি বললাম ওই যে প্রোডাক্টের বাপ মা আপনি, একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানকে মানুষের মতো মানুষ করার, সন্তান তো সবাই জন্ম দেয়, হ্যাঁ, একজন স্লামে যে থাকে সেও সন্তান জন্ম দেয়, রাস্তার পাশে যেটা মানুষ থাকে সেও সন্তান জন্ম দেয়। তাদের সন্তান যদি মানুষ না হয় তাহলে সেই সন্তান তো মানুষ না। এখন আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে মানুষ করছেন, আপনি হয়ে যাবেন রত্নগর্ভা বাবা, বা আপনার বউ হয়ে যাবে রত্নগর্ভ মা, ঠিক আছে? তাহলে এই যে ক্রেডিটটা পাচ্ছেন, এটা কি একদিনে হচ্ছে না, এটা আপনাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, সন্তান জন্ম থেকে শুরু করে বা সন্তান বার্থ হওয়ার আগ থেকে শুরু করে সবকিছু আপনাকে করতে হচ্ছে। ডেফিনেটলি অ্যাজ এ মার্চেন্ট অফকোর্স আপনি এটা দাবিদার এই ধরনের জিনিসের, এটার বাপ মা আপনি, এটা নিয়ে আপনাকে আর্গুমেন্ট করার দায়িত্ব আপনার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পয়েন্টে, ফ্যাব্রিক থেকে শুরু করে একদম লাপিং টেকপিং পর্যন্ত। তাহলে আপনি যদি এগুলো সম্পর্কে প্রাইস না জানেন, এগুলো সম্পর্কে টাইমটা এত বেশি লাগবে কেন আর্গুমেন্ট না জানেন, ডেফিনেটলি you will be the failure merchant. End of the day, you will lose your job, you will lose your challenge, you will lose your reward, right? So definitely আপনাকে এটা জানতে হবে। তাহলে আইটা একটা পার্ট হলো, বা আইপির একটা পার্ট হলো ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি মানে আমরা জানি কাজকে নিয়ে স্টাডি করা, অর্থাৎ একটা অপারেটর একটা অপারেশন করতে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু মানে কি, স্ট্যান্ডার্ড মানে কি, আমরা কি বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড? ক্যান ইউ এক্সপ্লেইন এনিওয়ান? আদর্শ মান। এটা বলতে কি বুঝি, এটা তো শাব্দিক অর্থ। যে কাজটা নর্মালি যে সময়টা প্রয়োজন হয় সেটাকেই তো বোঝায় স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি একটু বলি, শোনেন আপনারা। স্ট্যান্ডার্ড মানে হলো স্ট্যান্ডার্ড, লাইক ধরেন আপনি ঢাকা থেকে রংপুর যেতে জ্যাম জট কিছু না থাকলে 80 কিলো গতি যদি হয় তাহলে কয় ঘন্টা সময় লাগে? যারা রংপুর এলাকার বা দিনাজপুর এলাকার আছেন বা লাগার কথা, ভাই অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টা লাগবে ভাই। আচ্ছা 5 থেকে 5.5 ঘন্টা, ঠিক আছে? সেই জায়গায় আপনার হইতে পারে 6 ঘন্টা, রাইট? কিন্তু সেটা যদি হয়ে যায় 9 ঘন্টা বা 12 ঘন্টা, তাহলে এটা ডিসক্রিপেন্সি বেশি না? তার মানে সামথিং ইজ রং। তখন আপনাকে কি করতে হয়? আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন, মানে ডিড হ্যাপেন এনি অ্যাক্সিডেন্ট ইন দ্য রোড অর সামথিং ইজ রং। আপনি এটা বুঝে ফেললেন এজ এ এডুকেটেড পিপল, আপনি এটা বুঝে ফেললেন মনে মনে, সামথিং ইজ রং, রাইট? সো যে কোনো কিছুর জন্য আপনি এটা কেউ বুঝলেন আপনি স্টাডির মাধ্যমে, যে আমার টাইমটা এত লাগে, আমার এক্সপিরিয়েন্স থেকে হয়েছে যে 5 ঘন্টা 6 ঘন্টা লাগার কথা, সেখানে যদি 12 ঘন্টা লেগে যায়, হোয়াট ইজ দ্য প্রবলেম? ওকে, সামথিং ইজ রং। কোথায় আপনি এটা চিন্তা করলেন? এই বগুড়াতে বা আপনার এই এলেঙ্গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার উপরে ট্রাক কাইতে হয়েছে, এই জ্যামের কারণে 2 ঘন্টা জ্যাম লেগে গেছে, এইটার কারণে টাইমটা বেড়ে গেছে। তো সেটা আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনি স্টাডির মাধ্যমে আপনি যেমন করছেন, ডেফিনেটলি একজন আইই বা একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার কোনো একটা জায়গায় যদি ডিসক্রিপেন্সি হয়, সে তার টেস্ট অফ ওয়াচের মাধ্যমে স্টাডি করে। কি স্টাডি করে? হোয়াই দিস টাইম ইজ ভেরি মোর, হোয়াট ইজ দ্য প্রবলেম? তখন ওই স্ট্যান্ডার্ড টাইম আপনাকে বের করতে হয়, আপনাকে জানতে হয়। এটা আইদের কাজ, আপনারও মার্চেন্ট হিসেবে বেসিকটা জানতে হবে। তো ওয়ার্ক স্টাডি ডেফিনেশনটা আমি যদি বলি, তাহলে ওয়ার্ক স্টাডি হচ্ছে, আমি একটু মুখে আগে বলি, তারপরে আপনারা শুনলে বা লিখলে আপনাদের জিনিসটা আরো মাথায় ঢুকবে। আপনারা যদি ডায়েরি মেনটেন করেন, ডায়েরিতে একটু লেখেন। আমার নেক্সট ক্লাস থেকে আপনারা যদি পার্টিসিপেন্ট হন, ডেফিনেটলি আপনারা ডায়েরি লিখে ডায়েরিতে ছবি দিয়ে আবার আমাদের এই যে অ্যাডমিনের এমবিএ বিডির এটাতে শেয়ার করে দিবেন যে আমি লিখছি। পরে আপনার ডেট থাকবে, এটা আমার রুলস। যদি আমার কাছে কিছু শিখতে চান তাহলে এটা ভবিষ্যতে কাজে দিবে। হয়তো এখন মনে মনে করবেন যে একটু বেশি পণ্ডিতই করে। ডেট থাকবে, তারপর আপনার নেম থাকবে, তারপরে আপনার এখানে আমি আমার মতো করে একটা কোড নাম্বার দিব। কোড মিনস হচ্ছে ধরেন আজকের পার্টিসিপেন্ট যারা ফার্স্টে জয়েন করছেন এই অনুযায়ী আমি সিরিয়াল করে দিব। হ্যাঁ, ওই সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনার আইডি নাম্বার, এমবিএ বিডির আমার ক্লাসের জন্য। ওই আইডি নাম্বারের এগেইনস্টে আমি হচ্ছে এক্সাম নিব, আপনাদেরকে মার্ক করব। কারণ আমি ওই যে কম্পিউটার তো বাইনারি বুঝে, কম্পিউটার তো কোনো অক্ষর বোঝে না, বুঝে? কম্পিউটার বুঝে জিরো। সো আমি আইডি অনুযায়ী ইয়ে করবো, কারণ পরীক্ষার সময় আমি নাম দেখলে আমার মধ্যে চলে আসবে যে না এটা মনে হয় নয়নের খাতা, একটু ভালো করে দেখি। সেক্ষেত্রে পরীক্ষার সময় নাম ব্যবহার করবেন না, আইডি ব্যবহার করবেন। আর ডায়েরির কোনায় এগুলা মেনটেন করবেন। এটা কততম ক্লাস, টপিকের নাম কি,
এগুলো যদি ভাই লিখেন, লিখলে মাথায় যেই ঢোকা ঢুকবে, আপনি সারাদিন পড়লে ওটা ঢুকবে না, কারণ একটা একবার লেখার সমান 7 বার পড়ার চেয়ে একবার লিখলে মাথায় বেশি কাজ করে। এটা আমরা ছোটবেলা থেকে বাপ মার কাছে শিখছি, ছোটবেলার শিক্ষকদের কাছে শিখছি, ঠিক কিনা? জি ভাই, অবশ্যই। থ্যাংক ইউ, রেসপন্স করেন। খালি নয়ন রেসপন্স করলেও না, নতুন নতুন যারা আছেন সবাই করুন, তাহলে বুঝবো যে আমার ক্লাস ভালো লাগে না আপনাদের। ওয়ার্ক স্টাডি হচ্ছে কি? ওয়ার্ক স্টাডি ইজ দ্য সিস্টেমেটিক এক্সামিনেশন অফ দ্য মেথড অফ ক্যারিং, সরি আমি একটু মিউট করি সবাইকে। ইয়েস, এখন পিন পদ হয়েছে। ওয়ার্ক স্টাডি কি? হোয়াট ইজ ওয়ার্ক স্টাডি? ওয়ার্ক স্টাডি ইজ দ্য সিস্টেমেটিক এক্সামিনেশন অফ দ্য মেথড অফ ক্যারিং অ্যাক্টিভিটিস সো as to improve the effective use of resources and to set up standards and performance for the activities being carried out. ঠিক আছে, এটা আমি একটু লিখি, লেখার পরে আমি আবার একটু ডিটেইলস বলতেছি, তাহলে আপনারা ভালো বুঝবেন। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে? হচ্ছে না? আচ্ছা, আমি আবার একটু বলতেছি। ওয়ার্ক স্টাডি ইজ দ্য সিস্টেমেটিক এক্সামিনেশন অফ দ্য মেথড অফ ক্যারিং অ্যাক্টিভিটিস সো অ্যাজ টু ইমপ্রুভ দ্য ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস অ্যান্ড টু সেট আপ স্ট্যান্ডার্ড অ্যান্ড পারফরমেন্স ফর দ্য অ্যাক্টিভিটিস বিং ক্যারিং আউট। যেহেতু সময় খুব কম, আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। ওয়ার্ক স্টাডি বা কোনো একটা কাজকে নিয়ে এখানে অপারেশনের কথা বোঝানো হচ্ছে, একটা প্রসেসের কথা বোঝানো হচ্ছে। লাইক ধরেন কলার জয়েন হোক, স্লিভ জয়েন হোক, কাফ জয়েন হোক, অথবা প্যান্টের ক্ষেত্রে যদি ধরি পকেট জয়েন হোক, হ্যাঁ, অ্যাটাচ ব্যাক পকেট, ধরেন সেটা সাইড সিএম জয়েন হোক। তো এই যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি কখনো মনে হয় যে এখানে টাইমটা আমার বেশি লাগতেছে স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে, যেটা আমি বলেছিলাম যে আমার এখান থেকে রংপুর যেতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগার কথা, সেখানে 9 থেকে 10 ঘন্টা লাগতেছে, তাহলে আমার কোনো অপারেটর যদি কোনো প্রসেসে যদি কোনো এরকম টাইম দেয়, আমি তাকে ধরতে পারবো, আমি তাকে আর্গু করতে পারবো, হোয়াই ইউ হ্যাভ গিভেন দিস টাইম, স্টুপিড টাইম। অফকোর্স ইউ শুড নো আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস প্রসেস। আমি হচ্ছি এটার বাবা মা, সো আমি এই প্রোডাক্টটা বা এটা আমার সন্তানের মতো, এটার প্রসেসে কি লাগবে না লাগবে সেটাও আমি জানি। সো ইউ ক্যান ডু দিস। কারণ তোমার এই 3 সেকেন্ড সময় বা তোমার এই 36 সেকেন্ডের জায়গায় যদি তুমি 48 সেকেন্ড বা 46 সেকেন্ড 10 সেকেন্ড সময় বাড়িয়ে দাও, এভাবে কয়েকটা প্রসেস বাড়িয়ে দিলে আমার যে টাইমটা বেড়ে যাচ্ছে, এটার জন্য আমার সিএমএ ইফেক্ট করতেছে। সিএমএ ইফেক্ট করলে গিয়ে আমার হচ্ছে অর্ডার লুজ হচ্ছে। আমার এই যে ডেভেলপমেন্ট করলাম, এত কিছু করলাম, এত পরিশ্রম করলাম, দিস ইজ টোটালি ভ্যালুলেস। So, of course, as a merchant, smart merchant, modern merchant, you have to know about the work study. কাজটাকে নিয়ে আপনার অ্যানালাইসিস করার যে প্রসেস সেটা জানতে হবে। তো এই যে একজন যখন কাজ করে ফিল্ডে বা লাইনে, তখন এই ওয়ার্ক স্টাডি কাজটাকে নিয়ে সে ওয়ার্ক স্টাডি করে। কিভাবে? সিস্টেমেটিক এক্সাম করে। হ্যাঁ, আউলা জ্বলা না, তার কিছু সিস্টেম আছে। সে একটা বোর্ড নিবে, স্টাডি ফরম্যাট নিবে, ফাইল নিবে, অথবা স্টাডির স্টপওয়াচ নিবে, স্ট্যান্ডার্ড পিক টাইমের সে স্টাডিটা করবে। এখন দেখা গেল একটা অপারেটর যদি 5টার পরে যে স্টাডি করতে দাঁড়ান, সেই অপারেটর আপনাকে যে ধরনের ফিডব্যাক দিবে বা যে ধরনের মোশনে কাজ করবে, যে ধরনের স্পিডে কাজ করবে, সকাল 10টার যে স্পিড থাকবে বা লাঞ্চের পর যে স্পিড থাকবে, সেটা কি সমান থাকবে? না, ডেফিনেটলি না। ওকে, কারণ আপনি 5টার পরে যে কাজ করেন, আপনি সকাল 9টায় অফিস শুরু করেন, 9টা থেকে আপনার 12টা পর্যন্ত যে স্পিড থাকে, যে আপনার হচ্ছে মানে ইন্সপিরেশন থাকে, যে হচ্ছে ডেডিকেশন থাকে, ডেফিনেটলি লাঞ্চের পর আপনার কমে যাবে, অথবা 5টার পরে বা ছুটির একটু আগে দিয়ে কমে যাবে, যদি আপনি স্মার্ট বা ভালো একজন এমপ্লয়ি হয়ে থাকেন। তো আপনাকে টাইমটাও জানতে হবে একজন হিসেবে, একজন আইপি হিসেবে। এটাই সিস্টেমেটিক এক্সাম হয়, এবং মেথড পদ্ধতিগত, এখানে মানে মন গড়া না, মুখস্থ না। মেথড অফ ক্যারিং অ্যাক্টিভিটিস কি মেথড? যে ওই ওয়ার্কারটা যে কাজ করতেছে, সেই কাজের মোশন ঠিক আছে কিনা, সে কাজের স্পিড ঠিক আছে কিনা, তার স্টিচিং ক্যাপাবিলিটি ঠিক আছে কিনা, তার সেখানে হ্যান্ডেলিংটা, তার ধরাটা, তার যে পার্টটা ধরতেছে, সে স্লিপ জয়েন্টটা বডির সাথে অ্যাটাচ করবে, সেটার পার্টটা ঠিক আছে কিনা, এই ধরনের জিনিসগুলো অ্যানালাইসিস বা মাথায় রেখে আপনাকে সেখানে দাঁড়াতে হবে। এই মেথডগুলো না থাকলে তাকে এগুলো ঠিক করে দিয়ে যে তুমি এভাবে না এইভাবে ধরো, এইভাবে করে কাজ করো, এইটা এত দূর থেকে তুমি নিও না, একটু কাছে নিয়ে আসো, বা তোমার হাতের কাছে রাখো, তাহলে তোমার হাত ব্যথা হয়ে যাবে। ওকে মোটিভেশনালি আপনাকে কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে টাইম কমিয়ে আনা, আপনার প্রোডাক্টিভিটি বাড়ানো। এই যে মেথড, এই মেথডগুলো কি করবে? অ্যাক্টিভিটিস হিসেবে ক্যারি করবে। সো অ্যাজ টু ইমপ্রুভ দ্য ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস, যাতে কি, কেন? যাতে করে আপনার যে ইফেক্টিভ রিসোর্স গুলো আছে সেগুলো মানে খুব ভালোভাবে ইউজ হয়।
লাইক ধরেন আপনার রিসোর্স কি মেশিন, আপনার রিসোর্স কি ওখানে যে সেন্টার টেবিল, আপনার রিসোর্স কি আপনার কাঠ প্যানেল, এই যে রিসোর্স গুলো আছে, আপনার রিসোর্স টাইম, আপনার রিসোর্স হচ্ছে আপনি তাকে মাস শেষে 8,200 টাকা পে করতেছেন বা 9,000 টাকা পে করছেন, 10,000 টাকা পে করতেছেন, পার আওয়ার কত করতেছেন, আবার ওভারটাইম দিচ্ছেন, এই যে মানি, এটা আপনার রিসোর্স, বিল্ডিং আপনার রিসোর্স, এই রিসোর্স গুলো সঠিক ইউটিলাইজ যদি গার্মেন্টস সেক্টরে না করতে পারেন, ইউ কান্ট টেক অর্ডার। দ্যাটস হোয়াই আই রাখা হয়, দ্যাটস হোয়াই আইপি, দ্যাটস হোয়াই ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট। ঠিক আছে? তো এই যে রিসোর্স গুলো, এই রিসোর্স মানে এখানে আমার যে আলাদা জিনিসগুলো আছে, পার্ট গুলো, সেগুলো সঠিক ইউটিলাইজ, এন্ড টু সেট আপ স্ট্যান্ডার্ড টাইম, এন্ড টু সেট আপ স্ট্যান্ডার্ড, এবং স্ট্যান্ডার্ড সেট আপ করতে হবে, ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভেরি করে। লাইক ধরেন আমি যখন এফসিআই গ্রুপে বা তালিশমানে আইতে কাজ করেছি, সেখানে ওয়ার্কারদের যে স্ট্যান্ডার্ড, সেটা আমি গিয়ে ওই ব্রাদার্স ফ্যাশন লিমিটেড যেটা ছিল টিম গ্রুপের, সেখানে পাইনি, বিকজ সে ফ্যাক্টরিটা নিউলি সেট আপ ছিল, বা তালিশমানের বয়স ছিল তখন, সেটার বয়স ছিল তখন তালিশমানের 20 ইয়ার্স, সেটার বয়স হচ্ছে 2 ইয়ার্স। 2 ইয়ার্স একটা বেবির সাথে 20 ইয়ার্স এর একটা অ্যাডাল্ট কখনোই ম্যাচ করা যায় না। ডেফিনেটলি সেখানে স্ট্যান্ডার্ড, এখানে স্ট্যান্ডার্ড, রাত দিন পার্থক্য থাকবে। স্ট্যান্ডার্ড মানে হলো আদর্শগত মান। স্ট্যান্ডার্ড মানে আমি বুঝি, ধরেন একটা বাচ্চা হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে সে ওয়া ওয়া করে কান্না করবে, দ্যাট সাউন্ড উইল কাম লাইক দিস, আর সে যদি কান্না না করে, ঘুমিয়ে থাকে, তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং, দ্যাট ইজ নট স্ট্যান্ডার্ড। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এখন যদি কখনো দেখেন সূর্য দক্ষিণ দিক থেকে উঠতেছে বা পশ্চিম দিক থেকে উঠতেছে, সামথিং ইজ রং, দ্যাট ইজ নট স্ট্যান্ডার্ড। সকাল 5টার সময় ঘুম থেকে উঠতে হবে, অটোমেটিক নামাজ পড়তে হবে, তখন অটোমেটিক মোরগ ডাকে, কেন? বিকজ দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। সকাল 9টায় আপনাকে অফিসে ঢুকতে হবে, এরপরে ঢুকলে আপনি লেট, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে হলো এটা, আপনাকে স্ট্যান্ডার্ডটা সেখানে ইউ শুড সেট আপ। সো স্ট্যান্ডার্ড পারফরমেন্স ফর দ্য অ্যাক্টিভিটিস বিং ক্যারিং আউট, সেই অ্যাক্টিভিটিস গুলো ক্যারি করবে এবং সেটা থেকে একটা বেনিফিট আসবে, সেটা থেকে অফকোর্স একটা ভালো রেজাল্ট আসবে। এটুকু হচ্ছে ওয়ার্ক স্টাডি। এখন ওয়ার্ক স্টাডি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে এই ডেফিনেশন সম্পর্কে বোঝা নিয়ে? আমার একটা কোশ্চেন ছিল। শিওর। একটা অর্ডার কনফার্ম হওয়ার পরে যে পিপি মিটিংটা হয়, তো এই ডিসকাশনটা কি সেখানে হয় নাকি হয় না? অফকোর্স হয়। এখানে হয় বলতে কি, এই ডিসকাশনটা না, ডেফিনেটলি কে বলছিলেন যেন? তানসিন? জি। আচ্ছা তানসিন, আপনি যেহেতু আপনাকে নাম ধরে রাখলাম, ডোন্ট মাইন্ড। তানসিন, আমি একটা কথা বলি, অবশ্যই। পিপি মিটিং এ আমরা কাকে কাকে অ্যাটেন্ড করি? পিপি মিটিংটা কখন হয়? একটা অর্ডার প্লেস হইলো, অর্ডার প্লেস হওয়ার পরে পিও দেয় বায়ার, তাই না? রাইট। পিও দেয়, পিও দেওয়ার পরে পিওর এগেনস্টে আমরা হচ্ছে, এখন সবার ইআরপি আছে বা আমাদের বিটুবি গ্রুপে বিআইএস আছে, তো ওইটার এগেনস্টে আমাদেরকে ফাইল ক্রিয়েশন করতে হয়, বা ফাইল রেফারেন্স ক্রিয়েট করার পরে দেন আমাদের প্রি কস্টিংটা ওইখানে অ্যাড করতে হয়। প্রি কস্টিং করার পরে দেন ফাইনালি আমরা বায়ারের সাথে এটা ইয়েটি করে, বায়ারটাকে আমরা কি করি, বলি যে তুমি তাহলে এখন আমাদেরকে ইয়ে দাও, এই মাস্টার এলসি দাও, এলসির জন্য বলি, রাইট? সে এলসি দেয়। এলসির এগেনস্ট পাওয়ার পরই আমরা প্রথম যে পোর্টাল এগেনস্টে বা ডেভেলপমেন্টের এগেনস্টে তো আমার অর্ডারটা প্লেস হয়েছে। তারপরে তারা সাইজ সেট চায়, কোনো বায়ার সাইজ সেট চায় না, কোনো বায়ার হচ্ছে ডাইরেক্টলি ফিট চায়, কোনো বায়ার ফিট চায় না, কোনো বায়ার বলে যে তুমি আমার আরেক সেকেন্ড ডেভেলপমেন্ট দাও অথবা ডাইরেক্ট পিপি দাও। যদি সেকেন্ড ডেভেলপমেন্ট দিলেন, না হলে আপনি সব অ্যাকচুয়াল দিয়ে পিপি স্যাম্পল দিলেন, পিপি স্যাম্পল দেওয়ার পর পিপি কমেন্টস দিল, সে যদি আবার পিপি ফার্স্ট পিপি অনুযায়ী স্যাটিসফাই না হয়, সেকেন্ড পিপি চায়, হ্যাঁ সেকেন্ড পিপিএস চায়, সেকেন্ড পিপিএস থেকে সে কমেন্টস দিয়ে ফাইনালাইজ করে ফেলে, মেজারমেন্ট এদিক সেদিক থাকলে সে আবার ছবি টবি চায়, চাওয়ার পরে আপনাকে ওইটা ভার্বালি দেয়। দেন সবকিছু পাওয়ার পরে আপনি আপনার যে প্রোডাকশন পিপল আছে, এর মধ্যে প্ল্যানিং ডিপার্টমেন্ট থাকে, কোয়ালিটি ডিপার্টমেন্ট মাস থাকে, জিপি কিউ থাকে, তারপর হচ্ছে সেখানে আর কে থাকে, অফকোর্স আই থাকে, আপনি মার্চেন্ট হিসেবে, লিডার হিসেবে আপনি থাকেন বিহাইন্ড দ্য স্টোরি বা বিহাইন্ড দ্য ওয়াল, অফকোর্স আপনাকে সেটা লিড দিতে হয়, হ্যাঁ, যদিও জিপি কিউ বা কোয়ালিটি সাইডে করে এবং বাইং কিউসি আসে। তাহলে এই যে পিপি মিটিংটা হলে, পিপি মিটিং এ তাকে থাকতে হয় এই জন্যই, বিকজ কখনো কখনো বাইং কিউসি আপনার থেকে একটা প্রসেস চাবে যে এই প্রসেসটা যদি আপনি এইভাবে না করে অন্যভাবে করেন, তাহলে হয়তো আমার কোয়ালিটিটা ভালো আসবে, কিন্তু আই চাইবো যে ওয়ান শটে সে জয়েন করে ফেলতে, জয়েন করে ওয়ান শটে টপ স্টিচ দিতে। কিন্তু আপনার যে বাইং কিউসি থাকে, সে বলবে যে না, তুমি এটা যে সাইড সিএম ওভারলোক করতেছো, ওভারলোকে ডাইরেক্ট জয়েন করার আগে একটা কাঁচা মারা দাও, কাঁচা মালে কি হবে, এটা আমার ওয়াশে যায় ফাটবে না, অথবা আমার এই জিনিসটা স্ট্রেংথ বাড়বে বা এটার লংজিবিলিটি বাড়বে। তখন আই বলবে যে না, আসলে এটা
ব্যাপারে আসলে বিষয়টা হলো কি ধরনের স্টিচ সেটা দেখি। তখন সে বলে দেখেন এখানে আমাদের 3 নিডেলের 3 সুতা ওভারলকে যদি করি তাহলে ফিরে যেতে পারে, আমরা একবারে 5 সুতায় দিয়ে দিই, কি বলেন, বা চেন স্টিচ করে দিই। চেন স্টিচ থাকলে সে বলে যে এখানে একটা আগে আমাদেরকে রয় স্টিচ দিয়ে দিতে। তো এই যে বিষয়গুলো এখানে ডিসকাশন হয় সেটা এই জন্য আই এখানে থাকে। আর এখন যখন ওই স্টিচটা বেড়ে যাবে তখন আই আর্গুমেন্ট করবে, কারণ আই তো অলরেডি তার এই প্রসেসে যখন সে অ্যাসেম্বলি ব্রেকডাউন করছে, প্রসেস ব্রেকডাউন করছে, সে কিন্তু সেখানে এই জিনিসটা আনে নাই। কি আনে নাই? সে ধরছে আপনার এই রয় স্টিচ দেওয়া ছাড়াই, ঠিক আছে, রয় স্টিচ বা কাঁচা মারা ছাড়াই যেটাকে বলে সে ওভারলোড করছে, মানে ওই যে পিপিটা যে করছে। ইয়েস, পিপিটা যে করছে অথবা সে যে ব্রেকডাউন করছে। তখন যদি এটা হয়ে থাকে সে আবার বলবে, তাহলে মার্চেন্টকে বলবে যে আমার এখানে বায়ার চাচ্ছে এটা আমার তোমার এই টাইম বাড়ায় দিতে হবে, এটার জন্য তুমি এখন কি করো, বায়ার সাথে কথা বলো। তখন আপনি এটা জানলেন এজ এ মার্চেন্ট। সো এই পিপি মিটিং এ মার্চেন্টকে মাস্ট বি অ্যাটেন্ড করতে হয় এই জিনিসগুলোর জন্য। যদিও অনেক সময় একজন মার্চেন্ট যদি অনেকগুলো অ্যাকাউন্ট দেখে, সিনিয়র মার্চেন্ট অ্যাটেন্ড করতে পারে না, জুনিয়ররা যায় বা মার্চেন্ট যায়, তো এখানে আই এই জন্য আর্গুমেন্টের জন্য থাকে, যেখানে স্ট্রং আই আছে। দ্যাটস হোয়াই ইটস ভেরি এসেনশিয়াল, রাইট? ক্লিয়ার? ওকে, রাইট। ভাই আমার কিছু প্রশ্ন আছে ভাই এই ওয়ার্ক স্টাডি নিয়ে। আপনার ওয়ার্ক স্টাইল ভাই, নিয়ে আমি- কোনো কোশ্চেন বলতে আপনার এই আমি যে তখন যেটা বুঝাইলাম এই রিলেটেড কোশ্চেন করেন না, হ্যাঁ? ওয়ার্ক স্টাডির হ্যাঁ, হ্যাঁ, বহুত হ্যাঁ। কোশ্চেন থাকতে পারে যেগুলো আস্তে আস্তে আমরা পরে আসবো, কারণ 15 এই ক্লাসেস। রিলেটেডেই আমি এর বাইরে করব না। সেটা হচ্ছে আমি যখন মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন আমার কাজ বা আমার অর্ডারটা আমি দেই, তখন উই হ্যাভ ডান সেভার সেগমেন্টস আমাদের কাজগুলো হয়। যেমন আমার যখন একটা স্টাইল আমার যখন ইন হইলো লাইনে, তখন কিন্তু আমার কলার মেকিং হয় এক জায়গায়, আরেক জায়গায় সামনের দেখাচ্ছে ফ্রন্ট মেক হচ্ছে, তারপর একটা হেম্পের কাজ হচ্ছে। তো আমি যখন এগুলো নিয়ে আমি আলাপ করব, এগুলো নিয়ে আমি আলাপ করব না, আমি বুঝছি। আচ্ছা, মানে একটা লেআউট কিভাবে হয়, একটা লেআউটের পার্ট বাই পার্ট, ধরেন একটাকে সিপিইউ এরিয়া বলে, সেন্ট্রাল প্রসেস ইউনিট এরিয়া, যেটা ছোট ছোট পার্টগুলো প্যান্টের ক্ষেত্রে, শার্টের ক্ষেত্রে, জ্যাকেটের আমি ক্ষেত্রে, বলতে whatever। চাচ্ছিলাম যে ওয়ার্ক স্টাডিটার যে প্রত্যেকটা সেগমেন্টের যে এসএমবি, প্রত্যেকটা সেগমেন্টের এসএমবি ক্যালকুলেট করে কি আমার ওয়ার্ক স্টাডি করতে হয়? ইয়া 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 হ্যাঁ, এটা আমি এগুলো বলতে করার চাচ্ছিলাম জন্য যে- ওয়ার্ক স্টাডি। আমি এতক্ষণ অ্যাসেম্বলি বলতেছি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুড বলতেছি, এটা কেন? অ্যাসেম্বলি বা স্যাম যেটাই বলেন, এটা এরই কাজ, আইর কাজ। তো আপনি সেগমেন্ট অনুযায়ী ভাগ করতেছেন, কিন্তু আই এটা সেগমেন্ট অনুযায়ী ভাগ করতেছেন না। হি ইজ ডিভাইডিং ইন ভেরি স্মল প্রসেস। লাইক আপনি ফ্লাই ওভারলক করতেছে, সিঙ্গেল ফ্লাইটা ওভারলক করতেছে, সে সেই সিঙ্গেল ফ্লাই ওভারলকের টাইমিং করতেছে, সে শুধুমাত্র ফ্রন্ট পার্ট এরিয়ার টাইমিং করতেছে না। বাট মার্চেন্ট হিসাবে আপনি ফ্রন্ট পার্টের টাইমিং ধরতেছেন, ব্যাক পার্টের টাইমিং ধরতেছেন, অ্যাসেম্বলি আউটপুটের টাইমিং ধরতেছেন, রাইট? 3টা স্টেজে আপনি সেটাই বুঝাইতে চাইছেন। এজ এ মার্চেন্ট আপনি ফ্রন্ট পার্টের টাইম ধরলেন, ধরেন সে ফর এন এক্সাম্পল 4.5 মিনিট বা 5 মিনিট, ব্যাক পার্টে আপনি টাইম ধরলেন 3 মিনিট, অ্যাসেম্বলি বা আউটপুট এরিয়াতে আপনি টাইম ধরেন হচ্ছে 6 মিনিট, তাহলে আমার আলটিমেটলি টাইম আসছে 14 মিনিট একটা ধরেন বেসিক 5 পকেটের জন্য। তো আই কিন্তু সেটা ধরতেছে না, আই ধরতেছে ফ্রন্ট পার্টের যতগুলো পার্ট আছে, ধরেন সিঙ্গেল ফ্লাই, তারপরে ফ্রন্ট পকেট ওভারলক, ফ্রন্ট পকেট টপ স্টিচ, ফ্রন্ট পকেট জয়েন্ট, সবগুলো প্রসেস ভাগ করতেছে। বাট আপনি পুরো পার্টটাকে একটা অংশে ভাগ করতেছেন, ওইটাই হচ্ছে আই কাজ বা ওইটা আই করে। ক্লিয়ার? জি ভাই, জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তারপর আমি এগুলো ডেফিনেটলি বুঝাবো, আমি সিলেবাসটা বা আমি আপনাদেরকে এগুলো ভাগ করে দিব, আমি আস্তে আস্তে ভাগ করে দিব যে আমার কবে কি, যেমন আজকে ইন্ট্রোডাকশন ওয়ার্ক স্টাডি আই সম্পর্কে পড়াচ্ছি, এটা ডেফিনেটলি আমি নেক্সট ক্লাস থেকে আপনাদের ডায়েরি মাস্ট বি একটা মেনটেন করবেন, যদি কোনো সমস্যা না থাকে। যদি ডায়েরি কিনার টেয়া না থাকে আমার কোয়েন, আমি পারে দেবো জিজ্ঞাসা করে। হ্যাঁ, একটা প্যাড ইউজ করবেন, ওইটা কোন আপনি লেখা আবার ছবি দিবেন যে আমি কিন্তু আই এম ইউজিং দ্য ডায়েরি। না, এখানে কিন্তু হাঙ্কি পাঙ্কি না, আই এম টিচিং ইউ এফওসি, রাইট? আই এম ইনভেস্টিং লট অফ টাইম হিয়ার। সো আপনিও করতেছেন, সো এমন কিছু যেন না হয় ভ্যালুলেস। আমি চাই না ভ্যালুলেস কিছু। অবশ্যই। অ্যাজ এ মার্চেন্ট you have lot of important thing about the penny. আপনি এক পেনির জন্য আপনি কাউকে ছাড় দেওয়ার মতো অবস্থা নাই। টাইম ইজ মানি। সো
এটাকে ভ্যালু দিতে হবে। সো আমি যে কথাগুলো বলবো মেন্টর হিসেবে, এটা ডায়েরি মেনটেন করবেন, এটা আপনি ডেট লিখে রাখবেন, টাইম লিখে রাখবেন, টপিক লিখে রাখবেন। তাহলে কি হবে, কোনো এক সময় এই ডায়েরিটা চোখের সামনে পড়লে বা এই রিলেটেড যদি আটকে যান, তখন ওই ডায়েরিটা বাসায় গিয়ে দেখলে, হ্যাঁ মার্চেন্ট হয়ে গেছেন, সিনিয়র মার্চেন্ট ম্যানেজার হয়ে গেছেন, তখন কিন্তু আপনার ওই জিনিসগুলো কাজে লাগবে। যে ফায়েজ নামের একজন লোক আমাদের এরকম শিখাইছিল দিবু ভাইয়ের সাথে। কথা ক্লিয়ার? এই যেটা আমি এখন পাই, আমি এগুলো মেনটেন করতাম বিধায় আমি এখন বেনিফিটেড। হ্যাঁ শিওর ভাইয়া, Thank এটা you. তো ডায়েরি মেনটেন করলে আমরা জি ভাই। এটা করতেই হবে, এটা না করলে ভাই আপনি অলসতা করলে আপনি লুজার হবেন, আমার কিছু হয়ে আসে না, আপনি আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলবো গেল এটা। এখন ওয়ার্ক স্টাডি সম্পর্কে একদম লাস্ট 5 মিনিট আমি একটু করবো। আর ওয়ার্ক স্টাডি সম্পর্কে তো মনে হয় কারো ধারণা নেই, রাইট? সরি, কারো কোনো কোশ্চেন নেই। ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার দীপু ভাইয়ের যখন আমরা ক্লাসগুলো করলাম, উনি আমাদের প্রথম ক্লাসটার যে আমাদের স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু আগে আমাদেরকে প্রোভাইড করছিল। তাতে যে জিনিসটা লাভ হয়েছিল যে আমরা জিনিসটা একবার হলো দেখছিলাম এবং পরের ক্লাসে আমাদের জন্য বেটার হয়েছিল। যে না, এখন আমি এই previous- ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, এই জন্যই আমি আগে থেকে দিতে পারবো না, বিকজ আমি যখন আপনাকে কিছু পড়াবো, টপিক দেখা গেছে একটা টপিক পড়াতে চাচ্ছি, হুট করে আরেকটা টপিক পড়ানো আমি ইম্পর্টেন্ট ফিল করতেছি, হ্যাঁ তখন আমি আচ্ছা। ওই টপিকটা রিলেটেড পড়াবো। আমি যতটুকুই পড়াবো হুম। টাইপিং করে পড়াবো, আমি পারি, আমি পারতাম যে আপনাকে আগে থেকেই হচ্ছে স্লাইড টাইড দিয়ে দেওয়া, এরকম স্লাইড আমার হুম। কাছে ভাই হাজার হাজার আছে, আপনার কত লাগবে আমি দিব, সমস্যা নাই। কিন্তু আমার ইফেক্টিভ যেটা, সেটার জন্য আমি টাইপিং সিস্টেম করেই পড়াবো, যাতে করে হুম। এই জিনিসটাই, এই অল্প জিনিসটুকু, যে হোয়াট ইজ আইআইটি, হোয়াট ইজ হুম। ওয়ার্ক স্টাডি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, হ্যাঁ এই জিনিসগুলি যেন আপনার খুব কাজে লাগে। কারণ আপনার আই সম্পর্কে ইলাবোরেটলি আমি আপনাকে দিয়ে এটা কোনো কাজে আসবে না, ঠিক হুম। আছে? জি 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 ভাই। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট, বা আমি একটু, কারণ আমি এটা শিখছি হচ্ছে যে সামদানি নামের একজন ভদ্রলোক আছেন, ওনার অনেকগুলো ইয়েতে অ্যাটেন্ড করছি, তো ওনার কাছে শিখছি। বলছে ফায়েজ তুমি যদি এভাবে করো তাহলে কি হবে, তোমার স্টুডেন্টরা ওইটা নিয়ে শুধু ফাইলে রেখে দিব যে না এটা আছে আমার কাছে, বাট এটা কোনো শিখা হইলো না, ঠিক আছে? দিন শেষে এটা শিখা হইলো না, এটা শিখবে না। তো আপনি মানে প্রিপারেশন যেটা নেবেন ওইটা দরকার নাই, আমি ক্লাসে যেটা করবো ওইটাই আপনাকে বুঝিয়ে দিব, কম শিখাবো। আচ্ছা। আমার টিচার ছিল, আর্মি পার্সন ছিলেন, ভদ্রলোক স্যার, বলতো যে ফায়েজ, আমি ম্যাথ টিচার ছিলেন, যে মানে কম খাবে বাট এটা যেন ভালো খাবার হয়, শুদ্ধ খাবার হয় এবং হজম হয়। এখন তুমি এমন খাওয়া খাইলা যে তোমার বদ হজম হলো, এটা কোনো বেনিফিট নেই, এবং এটা যেন ইফেক্টিভ হয়। কারণ আপনি মার্চেন্ট হিসেবে আপনাকে আইআইপি লাইনে যায় স্টাডি করা দরকার নেই, আপনার বেসিক কনসেপ্ট থাকলেই দ্যাটস এনাফ, রাইট? এখন কোথায় আবার আপনার মেটেরিয়াল লাগবে সেটাও আমি জানি, সেটাও আমি দিয়ে দিব, এই রিলেটেড, সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা, এখন আমার একটা জিনিস স্কিপ হয়ে যাচ্ছিল, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি আসলে কেন করে, এর উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো নাম্বার 1, এটা হচ্ছে প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে লোয়ার দ্য কস্ট। লোয়ার দ্য কস্ট অর্থাৎ ইয়ে করে, মানে আপনার কস্ট কমায়। ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট থাকে কেন? কস্ট কমানোর জন্য। স্টাডি করার মাধ্যমে সে কস্টটাকে কমাবে, ঠিক আছে? মালিক এই জন্যই ওয়ার্ক স্টাডি আই রাখে। অনেক ওয়ার্ক স্টাডি আই আছে জানে না সে আসলে তার উদ্দেশ্য কি, তা রাখছে কেন। আর ইনক্রিজ দ্য প্রফিটেবিলিটি, কিভাবে সে প্রফিটটাকে বাড়াবে? ইনক্রিজ দ্য প্রফিটেবিলিটি, সে ওল্ড মেথডকে চেঞ্জ করে একটা নতুন মেথড দিবে, যেটা টাইম কমে যাবে। টাইম কমে গেলে তাহলে সেখানে কি হবে, কোম্পানি বেনিফিটেড হবে, অর্ডার পাবে, এবং সেখানে কি হবে, সিএমটা যেটা বেশি ধরা হয়েছে বা এসএমবি কমে যাবে, এসএমবি কমে গেলে বা টাইম স্কিল বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে। এই জন্য নাম্বার 3 হচ্ছে ইনক্রিজ দ্য জব সিকিউরিটি। ইনক্রিজ দ্য জব সিকিউরিটি এই জন্যই বলতেছে যে আজ থেকে 20 বছর 30 বছর আগের যে যুগ ছিল সালাউদ্দিন স্যারের বাপের যুগে, যে লাইন চিফ সুপারভাইজার একটা ওয়ার্কারের মাথার মানে যে চুলের খোপা ওইটার মধ্যে ধুইরা ঘুরায় কইতো যে স্টুপিড, বা খারাপ ভাষায় বলতো তুই এটা কেন করস না, কেন করস না, তো করতেই হইব গায়ের জোরে। তো এই গায়ের জোরের জিনিসগুলো যেন কমে যায়, এটা সিস্টেমেটিক ওয়েতে আনার জন্যই হচ্ছে ওয়ার্ক স্টাডি। তখন এই স্টাডির মাধ্যমে যখন সে ওয়ার্কার বুঝে যাবে, কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে মেট্রিক পাস ইন্টার পাসের নিচে ওয়ার্কার নাই ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে, এবং নেয়ও না। আর ইপিজেড এর ফ্যাক্টরি হোক বা একটু ভালো কোম্পানিগুলো এসএসসির নিচে নেই না, দেখেন একটু অ্যানালাইসিস করে। বিকজ
তারা যেন তাদের ক্যালকুলেশনটা বুঝে যে আমি ঘন্টা 60 মিনিটে আমার আধা মিনিটে এত পিস লাগে, তাহলে 120 পিস ইজিলি করতে পারি, এই জিনিসগুলো যে সে বুঝে ক্যালকুলেশনটা। এখন আই দাঁড়ায় যদি তার সাইন টাইম নিয়ে ওয়ার্ক স্টাডি করে 1 আওয়ার একটা স্টাডি করে দেয়, তখন সে ফিল করে লাইন চিফের সাথে বলতে পারে যে আপনি আই যে অফিসার আছে তাকে দাঁড় করান, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন, সে দেখুক, আপনি চিলাচিলি করবেন না। এই যে টাইম বিং চেঞ্জ 2021-এ এসে বা 2015-এর পরে বা রানা প্লাজার পর থেকে যে চেঞ্জিং গুলো, এগুলোর কারণেই কিন্তু আইটা এখানে ইনক্লুড হয়েছে, যেটার কারণে ওই ওয়ার্কার জব সিকিউরিটিটা পায়। তার মানে এটা বলতেছে ইনক্রিজ দ্য জব সিকিউরিটি। তারপর 4 নম্বর হচ্ছে টু মেক দ্য ওয়ার্ক ইজিয়ার। টু মেক দ্য ওয়ার্ক ইজিয়ার মানে হচ্ছে যে একটা ওয়ার্কার কখনোই স্টিচিং করতে বসে চিন্তা করতে পারে না যে আমি এই কাজটা এভাবে করলে এভাবে সময় কম লাগবে। তার কাজই হচ্ছে ধরো, মারো, খাও। অর্থাৎ বড়ি আসছে, এই ধর স্টিচ কর, মেশিনে চাপ দে, সামনে দে, কোয়ালিটি ওগুলো খুব প্রেশার হলে করে। তো তার ওই সময় নেই যে এই টাইমটা তার ইয়ে করতে। এখন একটা আই বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যখন তার পাশে দাঁড়িয়ে এটা স্টাডি করে দিবে, মেথডটা ইমপ্রুভ করে দিবে, তখন সে বলবে যে তুমি এই সিস্টেমে করো, তোমার টাইমটা কম লাগবে, তুমি এইভাবে দেখো, তখন কিন্তু তার জন্য কাজটা ইজি হয়ে যাবে। কারণ আপনি যখন মার্চেন্ট হিসেবে বুকিং দিচ্ছেন, এটা আনতেছেন, এটা ফলো আপ করতেছেন, এই করতেছেন, সে করতেছেন, আপনার মাথায় এটাই খেলতেছে, আপনার মাথায় খেলতেছে না যে জগতের বাইরে কি হইতেছে। সো একটা ওয়ার্কারের মাথায় ওইটাই খেলতেছে যে সে স্টিচ করবে, তার ঘন্টায় টার্গেট 120 পিস কিভাবে দেবে, মিনিটে তার 2 পিস করতে হবে, সে মিনিটে 2.5 পিস করার চেষ্টা করে, 3 পিস করার চেষ্টা করে, যাতে লাস্টের দিকে যায় একটু রেস্ট নিতে পারে, একটু কমফোর্ট হতে পারে। এই জন্য ওই আই বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার এসে মেথডটা চেঞ্জ করে দিয়ে বলে তুমি এইভাবে করলে এভাবে হবে, এভাবে তোমার জন্য ইজি হবে, তোমার হাতটা ব্যথা করবে না, তুমি বাসায় গিয়ে কমফোর্ট ফিল করবে, তুমি আরাম থাকবে, তোমার সমস্যা হবে না। এই যে একটা পরামর্শ, এটার জন্য আই। আরেকটা কি হয়, এস্টাবলিশ ফেয়ার ট্যাক্স ফর এভরিওয়ান। এস্টাবলিশ ফেয়ার ট্যাক্স ফর এভরিওয়ান মিন্স হচ্ছে যে প্রত্যেক হেল্পার থেকে শুরু করে আয়রনম্যান, অপারেটর, এই যে ওয়ার্কার। আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমরা ভ্যালুয়েটেড এবং নন ভ্যালুয়েটেড সম্পর্কে জানবো, ভিএ এন্ড ভিএ। এখন কোম্পানির বায়ার যে পে করে, বায়ার কি একটা স্টাফের জন্য পে করে কখনো? ভাই বুঝতে পারিনি আপনার প্রশ্নটা। বায়ার কার জন্য পে করে, বা বায়ার কিসের জন্য পে করে? বায়ার তো পে করবে তার প্রোডাক্টের জন্য। এখন প্রোডাক্টের কি কষ্টের জন্য? এক্স্যাক্টলি প্রোডাক্ট প্রাইস এন্ড এডিশনাল কিছু প্রাইস হচ্ছে বায়ার এখানে দিচ্ছে, বাট আলটিমেটলি কি বলে একটা ওয়ার্কার কস্ট এন্ড এই রিলেটেড যে সকল কস্ট গুলো আছে এগুলো তো আর বায়ার দেখবে না, বা বায়ার আমি বলি বায়ার ম্যাটেরিয়ালের প্রাইস, ম্যাটেরিয়ালের জন্য পে করে, আর পে করে হচ্ছে শুধু কেবল স্টিচিং এর জন্য, মেকিং এর জন্য, মেকিং কস্টটা দেয়। ওকে, রাইট। বায়ার কখনোই আপনার একজন লাইন চিফ সুপারভাইজারের জন্য টাকা দেয় না, বায়ার কখনোই একজন মার্চেন্টাইজারের জন্য টাকা দেয় না, বায়ার কখনোই একটা আইয়ের জন্য টাকা দেয় না, বায়ার কখনোই একটা পিএম এর জন্য আলাদাভাবে পে করে না, করে বায়ার শুধুমাত্র ওয়ার্কারদের জন্য পে করে। কারণ ওয়ার্কাররা স্টিচ করে, ফ্যাক্টরি কি পিএম স্টিচিং করে, লাইন চিফ স্টিচিং করে, মার্চেন্ট স্টিচিং করে? নো, অনলি ওয়ার্কার স্টিচিং করে। তাহলে ওয়ার্কার ইজ ভ্যালুয়েবল বা ভ্যালু অ্যাডেড। তার মানে এই ওয়ার্কারকে আপনাকে কি করতে হবে, অনেক বেশি যত্ন করতে হবে, তাকে এই কাজ ইজি করে দিতে হবে, সেই জন্য আই ডিপার্টমেন্ট। সেজন্যই বলছে এস্টাবলিশ ফেয়ার ট্যাক্স ফর এভরিওয়ান। এই যে হেল্পার আয়রনম্যান থেকে সরার জন্য ফেয়ার ট্যাক্স এনশিওর করে, মানে কাজটা একদম ফেয়ার যেন হয়, কারোর জন্য বার্ডেন না হয়, কারোর জন্য যেন একদম ইজি না হয়, এরকম। আর নাম্বার 6, চেক অ্যাচিভমেন্ট এগেইনস্ট স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই আই কি করবে, তার যে স্ট্যান্ডার্ড আছে এটার এগেইনস্টে তার অ্যাচিভমেন্ট ঠিক আছে কিনা। যেমন ঘন্টায় একজন অপারেটরের ধরেন কলার জয়েন্ট, ইজি কলার জয়েন্ট যেটা চেক টেক ছাড়া, সে করার কথা 80 পিস, সে ফর এন এক্সাম্পল, বাট সে করতেছে হচ্ছে মাত্র 50 পিস। এই 30 পিসের গ্যাপ, এটা কেন হচ্ছে, এটা চেক করবে কে? আই। এটা তো অন্য কেউ করবে না, চেক করে এটাকে লাইন চিফকে পিএম কে ধরে দিতে হবে। চেক অ্যাচিভমেন্ট এগেইনস্ট স্ট্যান্ডার্ড, তার স্ট্যান্ডার্ডের চেয়ে সে ফাঁকি দিচ্ছে কিনা, দিলে তাকে মোটিভেট করতে হবে। এগুলো অন্য আরো ডিটেলস, এগুলো এত করানোর দরকার নেই, এটা জানে রাখে। তাহলে ওয়ার্ক স্টাডির মূল ইয়েটা হচ্ছে, অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে কস্ট কমাবে বা মিনিমাইজ করবে, প্রফিট বাড়াবে এবং জব সিকিউরিটিটাকে বাড়াবে, এনশিওর করবে, ওয়ার্কটাকে ইজি করবে, আর হচ্ছে টাস্কটা ফেয়ার করতে হবে, চার কাজ যেটা। এখন আপনি একজন জুনিয়র হিসেবে আপনার সিনিয়র আপনার এটাই বুঝলো না যে আপনাকে ফেয়ারলি কতটুকু কাজ দিতে হবে, তাহলে ডেফিনেটলি আপনার সিনিয়র হি ইজ নট গুড লিডার, হি ইজ দ্য বস, হি ইজ ট্রেডিশনাল বস।
সো এই জিনিসগুলো দেখতে হবে। চেক অ্যাচিভমেন্ট এগেইনস্ট স্ট্যান্ডার্ড, যে আপনি কাজ করতে পারেন 9টা থেকে 6টা পর্যন্ত 10টা, আপনাকে দিয়ে রাখলো 15টা, তাহলে বাসায় যাও আপনাকে কাজ করতে হবে। যখন আপনি বাসায় গিয়েও কাজ করবেন, ফ্যামিলিকে সময় দিতে পারবেন না, আলটিমেটলি আপনার এই ইম্প্যাক্টটা যায় পড়বে আপনার ব্রেনে, আপনার মেন্টালিটিতে, তখন সমস্যা হবে। ঠিক সিমিলারলি ওয়ার্কারদের ক্ষেত্রেও তাই, বিকজ আপনাকে অন টাইমে শিপমেন্ট করতে হবে উইথ গুড কোয়ালিটি। দিস ইজ নট দ্য গভর্নমেন্ট জব, দিস ইজ নট দ্য চ্যারিটি ফার্ম, আমরা এটা বলে থাকি। সো গার্মেন্টস যারা আছে তাদের এই তাড়াহুড়োটা কেন? একটা ওয়ার্কার দেন ছুটি হলে কিন্তু দৌড়ায়, কখন তাড়াতাড়ি গিয়ে রান্না করবে, রান্না করে খেয়ে তাড়াতাড়ি শুবে, ঘুমাবে, তারপর আবার সকালে উঠতে হবে। এই যে একটা তার মানে ডিসিপ্লিন, এটা কেন? বিকজ অফ দিস অন টাইমে শিপমেন্ট উইথ গুড কোয়ালিটি, গুড কোয়ান্টিটি, রাইট? এক্সাক্ট কোয়ান্টিটি বা পারফেক্ট কোয়ান্টিটি। এক্স্যাক্টলি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে মূলত আইর জন্য। আর আইর ইন্ট্রোডাকশনটা সম্পর্কে আমি জাস্ট একটা সাল লিখে দিব। সালটা হলো আই মূলত 1337 সালে এসি ওয়াল্টার নামের একজন ভদ্রলোক এটা নিয়ে কাজ করেন। এটাকে বলা হয় এসি ওয়াল্টার হেনলি, নামটা একটু মনে রাখেন, এসি ওয়াল্টার হেনলি। অনেক আই আছে, আইপিএ আছে যারা এদের নামই জানে না। 1337 সাল, তার মানে আজ থেকে কয়েকশো বছর আগে, রাইট? 700-800 বছর আগের কথা। 77 সাল, 1377 সাল, সরি, 1377। তো এই 1377 সালে এসি ওয়াল্টার নামে এক ভদ্রলোক এটা ইনভেন্টেড দ্য ওয়ার্ক স্টাডি। WS মানে ওয়ার্ক স্টাডি। তাহলে এই ভদ্রলোক এই ওয়ার্ক স্টাডিটা আবিষ্কার করেন এবং সে এটা অ্যাপ্লাই করেন কোথায়? তিনি একজন ব্রিটিশ ফার্মার ছিলেন। He was a British farmer. সে একজন ব্রিটিশ ফার্মার ছিলেন। আর সে এটা প্রথমে কি করছিল? ফার্মিং মেথডে অ্যাপ্লাই করেছিল। হ্যাঁ, ফার্মিং মেথডে হি ওয়াজ studying or applied this study in farming. দেখেন, তার মানে আমি প্রথমে বলছিলাম আই আর আইপির মধ্যে একটা বেসিক ক্ষুদ্র ডিফারেন্স আছে। আইপি হলো যারা প্রোডাকশন রিলেটেড নিয়ে কাজ করে, আর আই হলো যে মেথড নিয়ে কাজ করে। এখন আই কমন, তো সে আই সায়েন্সের পোলাপাইন কিন্তু আর্টস কমার্সে যাইতে পারে ইন্টারের পরে, না? কিন্তু কমার্সের বা আর্টসের পোলাপাইন কি সায়েন্সে আসতে পারে? নয়ন ভাই কি বলেন, বা ভাইরা যারা আছেন কি বলেন আপনারা? ভাই সায়েন্স আসতে পারে যদি সে মানে ইন্টারমিডিয়েটে যদি ক্যারি করে, তারপরে আমি সেটাই তো বললাম, আমার কোশ্চেনটা বললো সায়েন্সের যে সায়েন্স ইন্টার পর্যন্ত পড়ছে সে অনার্স লেভেলে যে কোনো কিছু চুজ করতে পারে। বাট কেউ যদি কমার্স পড়ে সে আর্টস পর্যন্ত চুজ, কমার্স আর্টসের মধ্যে সীমাবদ্ধ। কেউ যদি আর্টস পড়ে সে কোনোটাই সীমাবদ্ধ না, আর্টসই তার জীবন, আর্টসই তার মরণ। বিষয়টা এরকম না? সো আই হচ্ছে এরকম, যা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সে যে কোনো জায়গায় করতে পারে, এটা প্রোডাকশন হতে পারে, হোয়াট এভার, এটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেথড নিয়ে কাজ করবে সে। ওকে, সো এই বেসিক কনসেপ্ট থাকতে হবে। তো সে এটা কোথায় অ্যাপ্লাই করছিল? ফার্মিং এ। তো ফার্মিং কি এটা প্রোডাকশন, সরি ইঞ্জিনিয়ারিং? না, না, এটা হচ্ছে জেনারেল। সো জেনারেল বিধে এটাকে আমরা আই বলতে পারি, রাইট? সো এই জিনিসটা মাথায় রাখেন আপনারা, কারণ ভালো ভালো আই স্যাররা আছেন যারা এটাও জানে না। আচ্ছা, সে কেন এটা করছিল? যে হাউ টু ইমপ্রুভ দা ফার্মিং, এরকম। এটা হচ্ছে তার একটা বেসিক জিনিস। আর হচ্ছে আধুনিক যিনি কনসালটেন্ট, আই কনসালটেন্ট, এই যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেটা আই কনসালটেন্ট হিসেবে ধরা হয়, আই কনসালটেন্ট হচ্ছেন একজন আমেরিকান। তার নাম হলো আপনার তার নাম হচ্ছে টেইলর। আর পুরো নামটা আছে, he was an American. ওনাকে আই কনসালটেন্ট হিসেবে ধরা হয়। এতটুকু হচ্ছে মডার্ন। তো এই হচ্ছে গিয়ে মানে মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। আজকের পড়াশোনার অবস্থা হলো এইটা। তো আমি একটু গুছায় আপনাদেরকে এটা দিয়ে দিব এখনই। আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নিন, বাসায় একটু পড়েন, নেক্সট ক্লাস থেকে ডায়েরি মেনটেন করেন, বিকজ এটা আপনার ভালোর জন্যই বলতেছি। হ্যাঁ, তাহলে আপনিও অনেক ভালো কিছু জানবেন, স্মার্ট মার্চেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এবং আমাদের যে পরিশ্রম, আমার দীপু ভাই বা আরো যারা আছেন ক্লাস নেবেন,
আনিস ভাই, সবার পরিশ্রমটা অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি 11:17 বাজে, আমি অনলি এখানে 2 মিনিটস আর এখানে 7 মিনিটস টাইম দিব আপনাদেরকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে, মানে ফালতু কোশ্চেন না বা আননেসেসারি কোশ্চেন না, যেটা আপনার একদম বোঝেন নাই, মানে একটা পারফেক্ট কোশ্চেন করবেন, একজন একটার বেশি করতে পারবেন না। তো কে জন্য একজন বলছিলেন যে তার একটা কোশ্চেন আছে, বলেন। আমার কোশ্চেনটা হলো যে এফওবি পড়ে না, যে ফ্রি অন বোর্ড। তো অনেক সময় তো শিপমেন্ট এয়ারে হয়, এটাতে হয় এফওএ, এই জিনিসটাও কি সেম তাহলে? এফওএ হলে হ্যাঁ, এটাও সেম হবে। আপনি এয়ারপোর্টের তার ফরওয়ার্ডে এঙ্গেজমেন্ট পর্যন্ত তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এফওবি এয়ার বলে। এফওবি মানে তো সবাই জানে ফ্রি অন বোর্ড, তো ওইটাও বোর্ড, এফওবি এয়ার হবে। ওকে, যতদূর আমি জানি আমার এই ছোট এক্সপিরিয়েন্সে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন নাই, রাইট?